বিজেপি বিরোধী ভোটে দিল্লি গিয়ে বিজেপির বন্ধু হওয়া এটা শতাব্দীর ইমেজের সঙ্গে খাপ খাচ্ছে না। যে কোনো কারণে হোক উনি এটা, যারা দুদিন আগেও দিদি 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 সবাই করেছেন, তারা হঠাৎ ইলেকশনে 26-এ বিধানসভার রেজাল্টের পর হঠাৎ তারা যদি একটা একটু বিরোধী দলে চলে গেছে ব্যাপারটা, আর লোকসভার কয়েকজন এমপি পোস্ট বাঁচাবার জন্য বিভিন্ন দলের দরজায় দরজায় ঘুরছেন। তেরি দ্বার খাড়া এক যোগী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল পরিকাঠামোর কাজ শুরু করে গিয়েছিলেন, সেগুলো সরকার যেমন অব্যাহত রাখবে। ভাইপোকে শাস্তি দিতে গিয়ে কাকাকে শাস্তি দিয়ে ফেলেছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সেই তখনকার আমলের বিশিষ্ট চিকিৎসক, যার নামে রাস্তা। এখন ভেবেছেন ওই সুরাবর্তী, এখন মহা মুশকিল। শুভেন্দু অধিকারী আর দেব অধিকারী, দুটো অধিকারী মানে তো দুজন এক নন। একজন রাজনীতি করেন, একজন অভিনয় করেন। হুসেন সুরাবর্তীর পাপের দায়ে হাসান সুরাবর্তীকে পাঠিয়ে দিয়ে বসে আছেন। সম্পর্কে বিতর্কিত সুরাবর্তীর কাকা নতুন যে নাম হচ্ছে গোপাল মুখার্জির নামে, তা নিয়ে আমাদের কোনো একটি শব্দ বলার নেই। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে কলকাতা পুরসভার একটি সিদ্ধান্তের কথা বলেছেন এবং সেই সিদ্ধান্তকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে স্বাগত জানিয়েছেন। তো সিদ্ধান্তটি হচ্ছে, কলকাতায় যে সুরাবর্তী অ্যাভিনিউ আছে, সেই সুরাবর্তী অ্যাভিনিউ গোপাল মুখার্জি রোড হিসেবে নামকরণ হচ্ছে। এবার নতুন যে নাম হচ্ছে গোপাল মুখার্জির নামে, তা নিয়ে আমাদের কোনো একটি শব্দ বলার নেই। হ্যাঁ, গোপাল মুখোপাধ্যায় তার নামে রাস্তা হচ্ছে, সেটা নিশ্চিতভাবে তাদের, এটা নিয়ে কোনো বক্তব্য রাখছি না। কিন্তু কথাটা হচ্ছে, যে কারণে সুরাবর্তী অ্যাভিনিউকে বদল করা হচ্ছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি লিখছেন যে ব্যক্তি একেবারে নিজের পাওয়ারকে পুরোদস্তুর একদম একটা নাগরিকদের, নিরপরাধ নাগরিকদের উপর যে ভয়ঙ্কর কাণ্ড করেছিলেন এবং পলিটিক্যাল গেনের জন্য একটা বিশাল ক্ষতি করে দিয়ে গেছেন, সেই কারণে তাকে চেঞ্জটা করা হচ্ছে। এইখানে আমরা একটা মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে পুরসভাকে অবিলম্বে রেকর্ড চেক করার জন্য নির্দেশ দেওয়া হোক। সুরাবর্তী অ্যাভিনিউ যাকে বলছেন যে এই ব্যক্তি ক্ষমতা বসে পুরো সেই ক্ষমতার অপব্যবহার করে একদম বহু মানুষের ক্ষতি করেছেন, আমরা বুঝতে পারছি। একটা ভয়ঙ্কর ঘটনাকে ইঙ্গিত করে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলেছেন। সে ঘটনা তো সত্যিই ভয়ঙ্কর খারাপ। বাট অ্যাকচুয়ালি সুরাবর্তী, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, সুরাবর্তী দুজন যার কথা বলা হচ্ছে, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বহু মানুষের ক্ষতি করেছেন, তিনি হচ্ছেন হুসেন শাহিদ সুরাবর্তী, যিনি বাংলার একেবারে প্রশাসনের শীর্ষস্থানে ছিলেন, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি ক্ষমতার অপব্যবহার করে বহু মৃত্যু এবং বহু বিরাট সব সমালোচনার যোগ্য সব কাজের, তার নাম হচ্ছে হুসেন শাহিদ সুরাবর্তী। আর যার নামে রাস্তা, সেই রাস্তা কিন্তু এনার নামে নয়, যিনি বিতর্কিত। যার নামে রাস্তা তিনি ডক্টর স্যার হাসান সুরাবর্তী। সম্পর্কে বিতর্কিত সুরাবর্তীর কাকা, বয়সটা অনেক বেশি। এই যে ডক্টর স্যার হাসান সুরাবর্তী, ইনি FRCS ডাক্তার, ইনি বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট চিকিৎসক, পূর্ব রেলের চিফ হেলথ অফিসার ছিলেন, মিলিটারিতেও এক সময় ছিলেন, একটা সময় বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হিসেবে এসেছিলেন, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি উপাচার্য ছিলেন। তিনি শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তো তিনি হচ্ছেন ডক্টর স্যার হাসান সুরাবর্তী, যার নামে এই সুরাবর্তী অ্যাভিনিউ। আর তার ভাইপো হচ্ছেন বিতর্কিত বা কুখ্যাত হুসেন সুরাবর্তী, যিনি নানা অপকর্মের সঙ্গে তার নাম আছে। এখন কলকাতা পুরসভা যে শাস্তিটা দিয়েছে, যে কাকা ব্যাপারটা ভাইপোকে শাস্তি দিতে গিয়ে কাকাকে শাস্তি দিয়ে ফেলেছে। অর্থাৎ হচ্ছে, যিনি শিক্ষাবিদ, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন,
সেই তখনকার আমলের বিশিষ্ট চিকিৎসক, যার নামে রাস্তা, এখন ভেবেছেন ওই সুরাবর্তী, এখন মহা মুশকিল। শুভেন্দু অধিকারী আর দেব অধিকারী, দুটো অধিকারী মানে তো দুজন এক নন। একজন রাজনীতি করেন, একজন অভিনয় করেন, একজন বিধানসভায় আছেন, একজন লোকসভায় আছেন। তো সুতরাং সুরাবর্তী যদি নাম হয়, এখন হুসেন সুরাবর্তীর পাপের দায় হাসান সুরাবর্তীকে দিয়ে বসে আছেন। ফলে আমাদের অনুরোধ, অবিলম্বে মুখ্যমন্ত্রী আপনি কলকাতা পুরসভাকে একটু রেকর্ড চেক করার অনুরোধ করুন যে বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যর নামে সুরাবর্তী অ্যাভিনিউ, যার নাম নতুন এনেছেন গোপাল মুখোপাধ্যায়, তাকে শ্রদ্ধা জানানো হবে নিশ্চয়ই, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যে ব্যক্তির নামটা বাদ দিলেন এবং একটা ভুল কারণে বাদ দিলেন, সেটা কিন্তু বাদ দেওয়াটা বোধহয় ঠিক হলো না। ফলে সেটা আমরা অনুরোধ করছি যে আপনারা দয়া করে রেকর্ড চেক করুন, তথ্যপঞ্জি চেক করুন। মানে মানে কাকা বিশিষ্ট ব্যক্তি এবং ভাইপো উপকম্য করেছেন, তো সেই করতে গিয়ে কাকার নামকে মানে বাদ দেওয়াটা বোধহয় ইতিহাসের প্রতি অবিচার হয়ে যাচ্ছে। শতাব্দী রায় তিনি বলছেন যে অনেক সাংসদরা যারা এখন মমতা ব্যানার্জির হয়ে গলা ফাটাচ্ছেন, তারা নাকি বিধায়কদেরকে নিয়ে রাহুল গান্ধীর সাথে যোগাযোগ করেছেন কংগ্রেসে যাবেন বলে। দেখুন, শতাব্দী রায় 4 বারের সাংসদ, তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির একটা সময় তিনি ভাইস প্রেসিডেন্টও ছিলেন, আমার বিশিষ্ট বন্ধু। কিন্তু আমি এটা খুব দুঃখ পেয়েছি যে শতাব্দী রায় তিনি একটা অবস্থান নিয়েছেন, কিন্তু শতাব্দী রায়কে দল 4 বার সাংসদ, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে হয়েছেন। 24 সালেও যে ভোট পেয়েছেন, সংসদে গেছেন, সেটা অ্যান্টি বিজেপি ভোট পেয়ে গেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা পরিশ্রম করেছেন, বিজেপি বিরোধীদের ভোটটা পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের ভোটটা পেয়েছেন। আর এখন যদি তারা ওই নতুন যে পার্টিতে গেছেন, সেই পার্টিতে তো জয়েন করেছেন, এবং তারা বলছেন বিজেপির বন্ধু হবেন, বিজেপির নেতাদের বাড়ি যাচ্ছেন, তারা এনডিএ জোটে থাকতে চাইছেন। তো বিজেপি বিরোধী ভোটে দিল্লি গিয়ে বিজেপির বন্ধু হওয়া, এটা শতাব্দীর ইমেজের সঙ্গে খাপ খাচ্ছে না। যে কোনো কারণেই হোক উনি এটা করেছেন। তার থেকে বরং রাজ্যসভার যে মডেলটা ছিল, রাজ্যসভার বিদ্রোহীদের আলাদা মডেল, লোকসভার আলাদা মডেল। রাজ্যসভায় জগৎ সরকার, শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, ওনারা ইস্তফা দিয়ে দিলেন, দলের সঙ্গে বলছে না ইস্তফা। কিন্তু লোকসভায় যারা আছেন তারা কীরকম একটা অদ্ভুত আচরণ করছেন। প্রথম দলের নির্বাচনে জিতে দ্বিতীয় দলের সঙ্গে বৈঠক করে এমপিশিপ বাঁচাতে তৃতীয় দলে গিয়ে যোগদান করছেন। ফলে তারাও যদি সেই জায়গাটাতে ভোটারদের যে রায়ে তারা দিল্লি গেছেন, সেইটাকে অনার করার বদলে এখন অন্যদিকে কাদা ছুঁড়তে গেলে উপরে থুতু ছুঁড়লে নিজেদের মুখে এসেই পড়ে। ফলে এইটা শতাব্দী মানে আমার মনে হয় উনি নিজের প্রতি সুবিচার করেননি। গত 4 বছরে শুধুমাত্র আকাশপথে প্রচারে যাতায়াতের জন্য তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল থেকে বিমান, হেলিকপ্টার বাবদ 130 কোটির বেশি খরচ হয়েছে। তো এখন দলীয় তহবিল এবং বেশিরভাগ সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমান ব্যবহার করেছেন, এই নিয়ে একটা আলোচনা চলছে, কি বলবেন? আমি এই নিয়ে কোনো মন্তব্য এখনই করব না, কারণ তৃণমূল কংগ্রেসের যে তহবিল বা ব্যাংক অ্যাকাউন্ট বা এগুলি কোনোদিনই আমাদের দায়িত্বে ছিল না, আমরা খোঁজখবরও পেতাম না। ফলে দলে মানে সঞ্চয়টা কতটা হচ্ছে, হ্যাঁ একটা 98 সাল থেকে দল আছে, ফলে এত জনপ্রতিনিধি, এত কর্মীদের রক্ত জল করে পরিশ্রম করে করা, ফলে নিশ্চয়ই একটা দলের বড় তহবিল থাকতে পারে। কিন্তু সেটা কোথায় কিভাবে পুরোটা আসছে বা কোথায় কিভাবে খরচ হচ্ছে, এটা আমাদের এখতিয়ারে ছিল না। ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করব না। কোথাও যদি কোনো বিষয়ে একটু দৃষ্টিকটু কিছু থাকে, নিশ্চয়ই দলের মধ্যে সেটা আলোচনা হবে বা হচ্ছে। শতাব্দীরাই যেটা বলছেন, যে ব্যাপারটা বলছেন, তার মধ্যে কি মানে বাদবাকিদের মধ্যে কি কেউ কংগ্রেস বা বিজেপিতে যাওয়ার জন্য যোগাযোগ করছেন? এটা আমাদের পক্ষে বলা খুব মুশকিল। যারা দুদিন আগেও দিদি 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 সবাই করেছেন, তারা হঠাৎ ইলেকশনে 26-এর বিধানসভার রেজাল্টের পর হঠাৎ তারা যদি একটা মানে একটু বিরোধী দলে চলে গেছে ব্যাপারটা, তো সেটাই যদি তারা রাখতে না পারেন,
ফলে কয়েকজন বলছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, কয়েকজন ইস্তফা দিয়েছেন রাজ্যসভায়, আর লোকসভার কয়েকজন এমপি পোস্ট বাঁচাবার জন্য বিভিন্ন দলের দরজায় দরজায় ঘুরছেন। তেরি দ্বার খাড়া এক যোগী। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে কখন কে কী করবেন, ক্ষমতার সঙ্গে ক্ষমতা ছাড়াও যারা থাকতে চান, মমতাদির সঙ্গে যারা থাকতে চান, যে দলটা প্রতিষ্ঠা দিয়েছে, সংসদে পাঠিয়েছে, তার সঙ্গে যারা থাকতে চান তারা থাকবেন, আর বাকিরা যদি কেউ অন্যরকম ইচ্ছা হয় তারা বুঝবেন, মানুষ বিচার করবেন। আপনি বিরোধী দলের বিধায়ক, কালকে নতুন সরকারের প্রথম বাজেট, কি এক্সপেক্ট করবেন নতুন সরকারের? নতুন দেখুন, আমরা বিরোধী দলের বিধায়ক, নতুন সরকারের প্রথম বাজেট কাল, সবে সরকারটি এসছে, ফলে আমি সরকারকে বা আমরা সরকারকে একটু সময় দেওয়ার পক্ষে। প্রথমেই সরকার যা বলবেন সেটার নেতিবাচক দিক তুলে ধরে সমালোচনা, এটা উচিতও না, এটা মানুষ ভালোভাবে নেবেন না। মানুষ নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু ইতিমধ্যেই অনুভব করতে শুরু করেছেন অল্প সময়ে, কিন্তু আমরা সরকারকে একটু সময় দেওয়ার পক্ষে। আমরা আশা করব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল পরিকাঠামোর কাজ শুরু করে গিয়েছিলেন সেগুলো সরকার যেমন অব্যাহত রাখবে। দ্বিতীয়, আমরা আশা করব যতগুলি সামাজিক স্কিম ছিল সেই সামাজিক স্কিমগুলি সুরক্ষা, সেটা কন্যাশ্রী থেকে মানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে, স্বাস্থ্যসাথী থেকে, একেবারে জন্ম থেকে মৃত্যু, সেই পরিবার সমব্যাথী পর্যন্ত প্রায় 100, এগুলি অটুট থাকবে। এবং এত কোটি মানুষ যে উপকারগুলি পেতেন, নানা কারণ দেখিয়ে যেন সেই উপকারগুলি বন্ধ করানো হয়, কারণ কেন্দ্রীয় সরকার দেশকে খুব আর্থিক চাপে ফেলেছে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবী মানুষ খুব চাপে আছেন। এই সময় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি যেটি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে গেছিলেন, সেগুলো যেন তার জন্য পর্যাপ্ত মানে বরাদ্দ করে বেনিফিশিয়ারির সংখ্যা যেন কোনোভাবে না কমে। অরূপ বিশ্বাস সুপারসের উত্তর দিলেন? বলতে পারবো না। অরূপ বিশ্বাস বলতে পারবেন, দল বলতে পারবে, দলের তরফ থেকে যদি কিছু বলার থাকে তখন বলতে পারবো। আমি এইটুকু বলতে পারি, অরূপ বিশ্বাসের সঙ্গে দলের কমিউনিকেশন হয়েছে, বাকিটা দলের ভেতরের ব্যাপার। অরূপ বিশ্বাস আছেন কি দলের মধ্যে? দলের বাইরে গেছেন বলে এখন অবধি তো খবর পাইনি।